হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 27 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, প্রতিটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটা হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ILO এর স্থাপনা হয়েছিল 1919 সালে। হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভায় এর হেডকোয়ার্টার অবস্থিত। তাহলে এখানে দেখো কী জিজ্ঞাসা করেছে, কত সালে প্রতিষ্ঠিত হয়, তার মানে অপশান ডি সঠিক উত্তর, 1919। এবার দেখো অপশান এতে 1945। এই 1945-এও একটা সংস্থার স্থাপনা হয়েছিল, সেটা হচ্ছে UNO, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো এটা স্থাপনা হয়েছিল আর 1945 সালে হয়েছিল UNO 1945। এর যে অঙ্গ, এর মোট 6টা অঙ্গ আছে, আর এর সদস্য দেশ হচ্ছে 193টি দেশ এর সদস্য। এর যে বর্তমানে হেড বা মহাসচিব তার নাম হচ্ছে অ্যান্টোনিও গুটারেস। তোমাদের বিগত বছরের কোনো একটা পরীক্ষা এসেছিল, সম্ভবত SSC MTS, এই পরীক্ষা এসেছিল যে অ্যান্টোনিও গুটারেস কোন দেশের বাসিন্দা, তো তখন হতো পর্তুগাল। ইউএনের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস, ইনি পর্তুগালের বাসিন্দা, আর ইউএনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। তো এরপর দুয়ের দাগেরটা দেখো, লীলা রাখাল কোন রাজ্যের লোকনৃত্য? লীলা রাখাল। তো অপশানগুলো দেখো, হরিয়ানা, আসাম, কেরল, মধ্যপ্রদেশ। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আসামের সঠিক উত্তর, অপশান বি। এবার দেখো আসামের আরও কিছু লোকনৃত্য আছে, সেগুলো তোমাদের জানতে হবে। তো প্রথমে আছে বিহু, বাগরাম্বু, ভোরতাল, কালীগোপাল, নাগা ড্যান্স, তাবাল, চংলি, এগুলি সব হচ্ছে আসামের। হরিয়ানার হচ্ছে ঘুমর, এছাড়াও ঘুমর হচ্ছে রাজস্থান। আর এখানে হরিয়ানার হচ্ছে ঝুমর, দামাল, মঞ্জিরা, এগুলি সব হচ্ছে হরিয়ানার। এরপর দেখো কেরলের হচ্ছে কথাকলি, মোহিনীআট্টম, থৈয়ম, কুডিয়াট্টম, এগুলি সব হচ্ছে কেরল। মধ্যপ্রদেশে হচ্ছে মটকি, মাঞ্চ, জাবারা, মাচা। এরপরে 3-এর দাগেরটা দেখো, ন্যাশনাল মেট্রোলজিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? জামশেদপুর, পুনে, কলকাতা নাকি চেন্নাই? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা জামশেদপুর, অপশান এ সঠিক উত্তর। এবারে এখান থেকে একটা প্রশ্ন আসে জামশেদপুর থেকে, যে জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো তখন সঠিক উত্তর হবে সুবর্ণরেখা। জামশেদপুর শহরটি অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে। এরপর দেখো ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা? দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড নাকি ব্রাজিল? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সুইজারল্যান্ড, অপশন সি। এরপরে দেখো 5-এর দাগেরটা, কৈবাল্য কোন ধর্মের সাথে যুক্ত? জৈন, বৌদ্ধ, হিন্দু নাকি শিন্টো ধর্ম? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে জৈন ধর্ম, অপশন এ এখানে সঠিক উত্তর। এবার দেখো এই জৈন ধর্ম সম্পর্কে তোমাদের আরও কিছু জানতে হবে। এই ধর্মে মোক্ষ শব্দের কোনো উল্লেখ ছিল না, এখানে ছিল হচ্ছে কৈবাল্য শব্দের উল্লেখ ছিল মোক্ষের পরিবর্তে। আর মহাবীর, এই জৈন ধর্মের নাম আসলেই মনে করতে হবে মহাবীর তার প্রথম উপদেশ দিয়েছিল রাজগিরে, আর শেষ উপদেশ দিয়েছিল পাবাপুরী। এবং তোমাদের জানতে হবে যে জৈন ধর্মের 2টি ভাগ, একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বর থেকে তোমরা রিলেট করতে পারো, শ্বেতাম্বরেরা সাদা বস্ত্র পরত এবং এই শ্বেতাম্বর ধর্মের নেতৃত্ব দিয়েছিল শ্বেতাম্বর হচ্ছে স্থূলবাহু, আর এখানে সাদা বস্ত্র পরত দিগম্বর হচ্ছে ভদ্রবাহুর নেতৃত্বে, আর এখানে নির্বস্ত্র থাকতো, মানে বস্ত্র পরিধান করতো না। এরপরে দেখো 6-এর দাগেরটা, কুতুব শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ শাহ, আদিল শাহ, নিজাম শাহ নাকি কুলি কুতুবুল মুলক? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, কুলি কুতুবুল মুলক, এটা সঠিক উত্তর হবে।
এরপরে দেখো 7 দাগেরটা, কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? বুধ, শুক্র, পৃথিবী নাকি মঙ্গল? তো অবশ্যই এটা সঠিক উত্তর হবে মঙ্গল, অপশন ডি। অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপরে দেখো 8 দাগেরটা, শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত? চিল্কা হ্রদের সন্নিকটে, পুলিকট, মহানদী নাকি গোদাবরী মোহনার সন্নিকটে? তো এটা সঠিক উত্তর হবে পুলিকট হ্রদের তীরে, সন্নিকটে, অপশন বি। অপশন বি এখানে সঠিক উত্তর। এরপরে 9 দাগেরটা, ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য কোনো মহাভিযোগ বা অভিযোগ কোথায় উত্থাপিত করা হয়? তো অপশনগুলি দেখো, রাজ্যসভা, লোকসভা, সংসদের উভয় কক্ষ আর সুপ্রিম কোর্ট। তো আমরা এখানে সম্পূর্ণ ইমপিচমেন্ট নিয়ে আলোচনা করব। ইমপিচমেন্ট। তো এবার দেখো ইমপিচমেন্ট জিনিসটা কি। রাষ্ট্রপতিকে যখন তার পদ থেকে সরানোর জন্য, মানে কার্যকাল শেষ হওয়ার আগেই সরাতে চায়, তার ওপর এই ইমপিচমেন্ট লাগু করে। এর উল্লেখ আছে আর্টিকেল 61-তে। উল্লেখ আছে এটি শুরু করার জন্য সংসদের রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটা কক্ষে, যেখান থেকে খুশি সেখান থেকে 1/4 ভোট দিয়ে পাস করাতে হয়, মানে শুরু করার জন্য। এবং লাগু করার জন্য কিন্তু লোকসভা বা রাজ্যসভা যেখানে খুশি এখানকার 2/3 ভোট প্রয়োজন। দেখো, শুরু করার জন্য 1/4, মানে শুরু করলে কি, তুমি বললে যে এই রাষ্ট্রপতি ইনি হওয়ার যোগ্য নয়, এটা যে শুরু করলে এই প্রক্রিয়াটা, এই শুরু করার জন্য 1/4 ভোট প্রয়োজন, আর লাগু করার জন্য 2/3 ভোট প্রয়োজন। অর্থাৎ যে কোনো একটা কক্ষে তুমি এই ব্যাপারটা শুরু করতে পারবে, তুমি নয়, মানে এমপিরা এটা শুরু করতে পারবে। আর একটা কক্ষে শুরু হলো এবং অন্য কক্ষে যাওয়ার 14 দিন আগে রাষ্ট্রপতিকে জানানো হয়। অর্থাৎ প্রথমে যে কক্ষ থেকে ইমপিচমেন্ট পাস হয়ে যায় সেখানে রাষ্ট্রপতি কিছু করতে পারে না। অপর কক্ষে রাষ্ট্রপতি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তবেই লাগু হবে না। যদি নির্দোষ প্রমাণ করে তবে এটা লাগু হবে না। কিন্তু যদি অপর কক্ষেও 2/3 ভোটে পাস হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতির ওপর ইমপিচমেন্ট লাগু হবে। আর এখানে প্রশ্ন হিসাবে কি সঠিক উত্তর হবে? সংসদের উভয় কক্ষে, মানে যে কোনো কক্ষে শুরু করতে পারো, কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। অপশন সি সঠিক উত্তর। এরপরে 10 দাগেরটা, নিম্নলিখিত কোনটি অর্ধপরিবাহী? তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে জার্মেনিয়াম, জিই, অপশন ডি। এরপরে 11 দাগেরটা, নোবেল গ্যাস মৌলের যোজ্যতা কত? নোবেল গ্যাস। তো দেখো, মোট 6টা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস আছে। সেগুলি কী কী? প্রথমে আসবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই 6টা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই 6টা, এদের মৌলের যোজ্যতার সংখ্যা হয় 0, মানে কোনো অবশিষ্ট থাকে না। অপশন ডি সঠিক উত্তর, 0। তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি তোমাদের যে কোনো একটা অপশানে দিয়ে দেবে, বলবে কী ধরনের গ্যাস। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় বা নোবেল। এরপরে 12 দাগেরটা দেখো, ভারতে জনগণের পরিকল্পনা কে প্রণয়ন করেছিল? তো এই প্রশ্নটা তোমাদের আগে আলোচনা করেছি, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে, অবশ্যই কমেন্টে বলবে। এরপরে 13 দাগেরটা দেখো, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? 18ই আগস্ট, 16ই সেপ্টেম্বর, 14ই নভেম্বর নাকি 23শে ডিসেম্বর? তো দেখো, ওজন সম্পর্কিত যত রকমের প্রশ্ন হয় আমরা এখানে আলোচনা করব। ওজনের সংকেত কী? ওজন গ্যাস। এর সংকেত কী? এর সংকেত হচ্ছে O3। এটা অনেক সময় প্রশ্ন আসে, ওজন গ্যাসের সংকেত কী? O3। আর এটা পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। এবং এর কাজ কি? সূর্য থেকে আসা ইউভি রশ্মিকে পৃথিবীতে আসা থেকে আটকানোই হচ্ছে ওজন স্তরের কাজ। ওজন স্তর বা ওজন গ্যাস এটা পাওয়া যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার জানতে হবে তোমাদের এই দিবস সম্পর্কে। দেখো, 16ই সেপ্টেম্বর 1987 এই সালে ওজন স্তর সংরক্ষণের জন্য মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল কানাডায়। তাই এই 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। অপশন
বি সঠিক উত্তর, 16ই সেপ্টেম্বর। এরপরে দেখো ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিল? সুচেতা কৃপালিনী, ফতেমা বিবি, সরোজিনী নাইডু নাকি দুর্গা ব্যানার্জি? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সরোজিনী নাইডু। প্রথম গভর্নর সরোজিনী নাইডু। যদি প্রশ্ন আসতো প্রথম রাজ্যপাল, প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু। যদি প্রশ্ন আসতো প্রথম মুখ্যমন্ত্রীকে, তাহলে হতো সুচেতা কৃপালিনী। এছাড়াও তোমাদের জানতে হবে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, প্রথম মহিলা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা প্যাটেল, প্রতিভা প্যাটেল। ভারতের প্রথম নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারকে? সুকুমার সেন, সুকুমার সেন। ভারতের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রথম সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার নাম কি? প্রথম হচ্ছে হীরালাল জে কানাইয়া। আর ভারতের প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে লীলা শেঠ, লীলা শেঠ। এগুলো জেনে রাখতে হবে। এরপরে 15 দাগেরটা দেখো, কেনিয়ার রাজধানী কি? কেনিয়া। তো কেনিয়ার রাজধানী হচ্ছে ন্যারোবি, ন্যারোবি কেনিয়া, অপশন এ সঠিক উত্তর। এরপরে 16 দাগেরটা দেখো, সন্দীপ দাস কোন ক্ষেত্রের সাথে যুক্ত? শারদ, তবলা, সিতার নাকি ম্যান্ডোলিন? তো এটা সঠিক উত্তর হতে হবে তবলা, অপশন বি। এবার এই তবলার সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি আছে, তাদের নামও জানতে হবে। প্রথমেই আসবে সন্দীপ দাস, তন্ময় বোস, আল্লাহ রাখা খান এবং তার পুত্র জাকির হোসেন। জাকির হোসেনটা সবথেকে গুরুত্বপূর্ণ, জাকির হোসেন। এছাড়াও সুখবিন্দর সিং, বিক্রম ঘোষ, নিখিল জ্যোতি ঘোষ, এগুলো সব তবলার সাথে যুক্ত। এবার দেখো শারদ, শারদের সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে আমজাদ আলী খান, আলী আকবর, জরিন দারোয়ালা, এছাড়াও বিশ্বজিৎ রায়চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত। সিতার, সিতারের সাথে যুক্ত হচ্ছে রবিশঙ্কর, উমাশঙ্কর, বুদ্ধদত্ত মুখার্জি, নিখিল ব্যানার্জি, বিলায়েত খাঁ, এছাড়াও বন্দে হাসান। এরা হচ্ছে সিতারের সাথে যুক্ত। তো এরপরে 17 দাগেরটা দেখো, সাদা হাতির দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ড, কানাডা, থাইল্যান্ড নাকি কোরিয়া? তো সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, অপশন সি সঠিক উত্তর, থাইল্যান্ড। 18 দাগেরটা দেখো, সায়না নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? তো এটা আশা করি তোমরা সকলে জানো, তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত, অপশন এ সঠিক উত্তর, ব্যাডমিন্টন। এরপরে 19 দাগেরটা, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিল? শ্যামজি কৃষ্ণ বর্মা, দেবেন্দ্রনাথ ঠাকুর, দাদাভাই নৌরোজি নাকি পুলেন বিহারী দাস? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে দাদাভাই নৌরোজি, অপশন সি, দাদাভাই নৌরোজি। এরপরে 20 দাগেরটা, নিচের কোনটি ভারতে ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ? ফোর্ট উইলিয়াম, ফোর্ট সেন্ট জর্জ, ফোর্ট সেন্ট ডেভিড নাকি ফোর্ট সেন্ট অ্যাঞ্জেলা? তো এটা সঠিক উত্তর হবে ফোর্ট সেন্ট জর্জ, অপশন বি, ফোর্ট সেন্ট জর্জ, এটা সঠিক উত্তর। এরপর 21 দাগেরটা দেখো, নিচের কোন গিরিখাতটি উত্তরাখণ্ডে অবস্থিত? জেলেপলা, শিবকিলা, লিপুলেখ নাকি নাথুলা? তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে লিপুলেখ, অপশন সি। এবার দেখো, তোমাদের উত্তরাখণ্ড নামটা যখনই আসলো, তোমাদের উত্তরাখণ্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। প্রথমেই আসবে উত্তরাখণ্ডের নৃত্য। উত্তরাখণ্ডের নৃত্যগুলি হচ্ছে ভটিয়া, পাণ্ডব, জোড়া, চৌলিয়া, মুখোটা, এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের নৃত্য। উত্তরাখণ্ডের জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান হচ্ছে রাজাজি, জিম করবেট, নন্দা দেবী, গঙ্গোত্রী। এবার এই নন্দা দেবী বললাম, এই নন্দা দেবীকে ফুলের উদ্যানও বলা হয়। এবার দেখো এগুলির মধ্যে যে কটা এখানে আমরা জাতীয় উদ্যান বললাম, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জিম করবেট, জিম করবেট। এটা 2019 সালের রেলের গ্রুপ ডির পরীক্ষা এসেছিল, জিম করবেট। তবে এটা উদ্যান আসেনি, এখান থেকে প্রশ্ন এসেছিল যেটা সেটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যানে মানে কী সংরক্ষণের জন্য এটা তৈরি হয়েছিল। তো দেখো আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করব। জিম করবেট জাতীয় উদ্যানের যে স্থাপনা হয়েছিল সেটা হচ্ছে 1936 সালে, 1936 সাল। আর এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট, স্থাপনা হয়েছিল 1936-এ। এবং এটা স্থাপনার উদ্দেশ্য ছিল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য। আর দেখো উত্তরাখণ্ড যখনই আসবে তোমাদের আরেকটা জিনিস মনে করতে হবে, সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহেরি বাঁধ, এটা অবস্থিত উত্তরাখণ্ডের ভাগীরথী নদীতে। তো এরপরে দেখো 22 দাগেরটা, দিল্লিতে শীতকালে বৃষ্টি হওয়ার কারণ কী?
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, উত্তর পূর্ব মৌসুমি বায়ু, পশ্চিমী ঝঞ্ঝা নাকি আশ্বিনের ঝড়? তো এটা সঠিক উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা, অপশন সি। এরপর 23-এর দাগেরটা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব এর আদর্শ কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়ান বিপ্লব, আইরিশ বিপ্লব, ফরাসি বিপ্লব নাকি আমেরিকার সংবিধান? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব, অপশন সি, ফরাসি বিপ্লব। এবার দেখো প্রস্তাবনার কথাটা যখনই আসলো তোমাদের আরও কিছু জিনিস মনে করতে হবে। প্রথমে আছে প্রস্তাবনা শুরু হয় আমরা ভারতের লোক, আমরা ভারতের লোক এই কথাটা দিয়ে, এবং এখনও পর্যন্ত প্রস্তাবনায় একবারই সংশোধন হয়েছে, সেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধন। আর প্রস্তাবনায় আমাদের দেশের যে নাম আছে সেটা কি আছে? সেটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ভারত। এবার দেখো এই প্রশ্নটা এসেছিল যে প্রস্তাবনায় আমাদের দেশের নাম কি কি আছে। তো অপশানে দেখো ইন্ডিয়াও ছিল, ভারতও ছিল, হিন্দুস্তানও ছিল, আরও কিছু অপশানে ছিল। তো সঠিক উত্তর হতো ইন্ডিয়া ভারত, এই দুটি ছিল, মানে বাকি যারা থাকবে সেগুলি ভুল। প্রস্তাবনায় আমাদের দেশের নাম এই দুটি আছে, ইন্ডিয়া আর ভারত, এই দুটি আছে। এরপরে 24-এর জায়গাটা দেখো, গান পাউডার এ ব্যবহার করা হয় কি? পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম নাইট্রেট, সালফেট নাকি টার্টারেট? এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, অপশন বি, পটাশিয়াম নাইট্রেট। এরপরে 25-এর দাগেরটা, নিম্নলিখিত কোন কোষটি মানুষের মধ্যে এন্ড্রোজেন হরমোন নিঃসরণ করে? তো এটা নিঃসরণ করা হচ্ছে লেডিগের কোষ, অপশন এ সঠিক উত্তর, লেডিগের কোষ। এরপর 26-এর দাগেরটা, ভারতের মনিটারি পলিসি বা মুদ্রানীতি নিয়ন্ত্রণ ও ঘোষিত করা হয় কার দ্বারা? এসবিআই, আরবিআই, অর্থ মন্ত্রণালয় নাকি জাতীয় উন্নয়ন পরিষদ? তো দেখো আমরা এখানে সম্পূর্ণ মৌদ্রিক নীতি সমিতি আলোচনা করব, মৌদ্রিক নীতি সমিতি, মৌদ্রিক নীতি সমিতি আমরা এখানে আলোচনা করব। তো দেখো প্রতি 2 মাস পর পরই এই যে মৌদ্রিক নীতি সমিতি এটা রিপোর্ট পেশ করে, প্রতি 2 মাস পর পর। আর এই সমিতি, এই মৌদ্রিক নীতি সমিতি, এই সমিতির মোট সদস্য সংখ্যা হচ্ছে 6 জন, মোট সদস্য হচ্ছে 6 জন। আর এর যে অধ্যক্ষ হয় এই মৌদ্রিক নীতি সমিতি, এর অধ্যক্ষ হয় হচ্ছে আরবিআইয়ের গভর্নর, আরবিআইয়ের গভর্নর। এই সমিতির উদ্দেশ্য হচ্ছে মুদ্রাস্ফীতিকে 2% থেকে 6%-এর মধ্যে কন্ট্রোল করে রাখা। তো এখানে সঠিক উত্তর কী হবে তাহলে? অবশ্যই আরবিআই হবে, আরবিআইয়ের গভর্নর এর হেড, তার মানে আরবিআই প্রকাশ করে, অপশন বি। এবার দেখো পাশেই আছে তোমাদের এসবিআই, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এসবিআই প্রথমে নাম ছিল না, প্রথমে 3টি ব্যাংক ছিল, কলকাতা, মুম্বাই আর হচ্ছে মাদ্রাস। এই 3টি ব্যাংককে মিলিয়ে 1921 সালে এর নাম হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক। 1921 হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক। আর এই ইম্পেরিয়াল ব্যাংকের নামই 1955 সালে হয়েছিল এসবিআই। তো বর্তমানে এসবিআইয়ের যে চেয়ারম্যান তার নাম হচ্ছে দীনেশ খাড়া, এবং আরবিআইয়ের গভর্নরের নাম হচ্ছে শক্তিকান্ত দাস, ইনি 25তম গভর্নর। এরপরে 27-এর দাগেরটা, রোভার্স কাপ কোন খেলায় দেওয়া হয়? ক্রিকেট, ফুটবল, হকি নাকি ব্যাডমিন্টন? তো এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ফুটবল, অপশন বি, ফুটবল। এবার এই ফুটবলের সাথে যুক্ত আরও কিছু কাপের নাম তোমাদের জানতে হবে। তো সেগুলি হচ্ছে ডুরান্ড কাপ, সুব্রত কাপ, নেহেরু গোল্ড কাপ, সন্তোষ ট্রফি, এগুলি সব হচ্ছে ফুটবল। ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে সিকে নাইডু কাপ, দিলীপ ট্রফি, দেবধর ট্রফি, রঞ্জি ট্রফি, ইরানি কাপ, এসএচ কাপ। হকির সাথে যুক্ত কাপগুলি হচ্ছে ধ্যানচাঁদ, আগা খান কাপ, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, এগুলি সব হচ্ছে হকি। ব্যাডমিন্টনের সাথে যুক্ত কাপ হচ্ছে নারাং কাপ, চাড্ডা কাপ, থমাস কাপ, উবের কাপ, ব্যাডমিন্টন। এরপর 28-এর দাগেরটা দেখো, যারা বৃষ্টিতে ভিজেছিল, এটা একটা উপন্যাস, এর লেখককে? যারা বৃষ্টিতে ভিজেছিল উপন্যাসটি কার লেখা? কুমুদ রঞ্জন মল্লিক, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় নাকি জয় গোস্বামী? তো এখানে সঠিক উত্তর হবে জয় গোস্বামী, অপশন ডি সঠিক উত্তর।
এরপরে 29 দাগেটা ব্রুটাস। ব্রুটাস চরিত্রটি কার সৃষ্টি? শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, জেকে রাউলিং নাকি জোনাথন সুইফট? তো এখানে সঠিক উত্তর হবে শেক্সপিয়ার, অপশন এ। অপশন এ সঠিক উত্তর। এরপর 30 দাগেটা এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতা কি? এশিয়ান ড্রামা। তো এর রচয়িতা হলো গুল্লার মির্ডাল। গুল্লার মির্ডাল, অপশন সি। গুনার নয়, এটা গুল্লার হবে। এরপরে দেখো, আচ্ছা এটা গুল্লারও নয়, এটা হচ্ছে গুন্নার। গুননার। এরপরে 31 দাগেটা দেখো, স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিল? কে এম কারিয়াপ্পা, টমাস আর্মহাস্ট, আর ডি কাটারি নাকি মানেকশা? এটা সঠিক উত্তর হবে কে এম কারিয়াপ্পা, অপশন এ। 32 দাগেটা গুগল কোম্পানির সিইও গুগল কোম্পানির প্রতিষ্ঠাতা কে? সুন্দর পিচাই, ল্যারি পেজ ও সের্গেই বেন, স্টিভ জবস নাকি বিল গেটস? তো এখানে সঠিক উত্তর যেটা হবে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে বি, ল্যারি পেজ ও সের্গেই বেন। কিন্তু যদি প্রশ্ন আসতো যে গুগলের সিইও কে, সিইও সেটা হচ্ছে সুন্দর পিচাই। এবারে দেখো, গুগল সম্পর্কে যখনই জানলে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাইক্রোসফট। তো মাইক্রোসফটের বর্তমানে যে সিইও, তার নাম হচ্ছে সত্য নাডেলা। ইনি হচ্ছে বর্তমানে মাইক্রোসফটের সিইও। এরপরে 33 দাগেটা দেখো, স্বতন্ত্র সত্যাগ্রহে প্রথম সত্যাগ্রহী হিসাবে কে নির্বাচিত হয়েছিল? এক কথায় বলা যায় প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে? তো অপশন বি সঠিক উত্তর হবে। আর পরীক্ষায় বেশিরভাগই এই অপশানটা থাকে না, কিন্তু প্রশ্নটা এরকম থাকে না, প্রশ্ন থাকে দ্বিতীয় ব্যক্তিগত সত্যাগ্রহী কে। তো এই দুটোই তোমাদের জানতে হবে, প্রথম আর দ্বিতীয়। প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী বিনোবা ভাবে, আর দ্বিতীয় ব্যক্তিগত সত্যাগ্রহী হচ্ছে জওহরলাল নেহরু, ইনি হচ্ছে দ্বিতীয়। 34 দাগেটা, কোন নদীটি রাশিয়া ও চীনের মধ্যে সীমান্ত গঠন করেছে? আমুর নদী, ইয়াংজি, হোয়াংহো নাকি সিকিয়াং? তো এখানে সঠিক উত্তরটা হবে আমুর নদী, অপশন এ। এবার দেখো, আরও কিছু নদী সম্পর্কে তোমাদের জানতে হবে। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে এশিয়ার সবথেকে লম্বা নদী। এশিয়ার সবথেকে লম্বা নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। এই নদীটা হচ্ছে এশিয়ার সবথেকে লম্বা। আর এই যে হোয়াংহো নদী, এটা গুরুত্বপূর্ণ। হোয়াংহো নদী এটা কি আছে? এটা হচ্ছে এটাকে চীনের শোক বলা হয় হোয়াংহো নদীকে। এবং এই হোয়াংহো নদী ইয়েলো রিভার নামে পরিচিত, এই হোয়াংহো নদী। এবার দেখো, ভারতের আরেকটা নদী আছে, সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাহি নদী। কর্কট রেখাকে দুবার ক্রস করেছে মাহি নদী, এটা ভারতে অবস্থিত। তো এটাও জেনে রাখতে হবে তোমাদের। এরপরে 35 দাগেরটা দেখো, যোজক কলার প্রধান উপাদান কি? কার্বোহাইড্রেট, লিপিড, কোলেস্টেরল নাকি কোলেজেন? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কোলেজেন, অপশন ডি, কোলেজেন। এরপরে 36, ইসরো শব্দটার অর্থ কী? তো এটা সঠিক উত্তরটা হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অপশন সি। এবার দেখো, শুধু এটুকু জানলেই হবে না, আমাদের সম্পূর্ণ ইসরো সম্পর্কে জানতে হবে। ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর যে স্থাপনা হয়েছিল সেটা হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। আর এর যে হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালোর। আর এর বর্তমানে যে চেয়ারম্যান, তার নাম হচ্ছে এস সোমনাথ। এবার এই ইসরো নামটা আসলে তোমাদের আরেকটা জিনিস মনে করতে হবে, সেটা হচ্ছে সতীশ ধাওয়ান অন্তরিক্ষ কেন্দ্র, মহাকাশ কেন্দ্র। এটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টা। এবার দেখো, ইসরো সম্পর্কে যখন জানলাম, তোমাদের আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এবার এর যে স্থাপনা ছিল সেটা হচ্ছে 1 জানুয়ারি 1958 সালে। আর এর যে হেড, তার নাম হচ্ছে সমীর কামাত। তো এটাও জেনে রাখতে হবে। এরপরে 37 দাগেরটা, শেডস অফ স্যাফরন বইটি কে লিখেছে? অরুন্ধতী রায়, সাভা নিগবি, কমলা ভাসিন নাকি অনিতা দেশাই? তো এটা সঠিক উত্তর হবে সাভা নাগবি, অপশন বি সঠিক উত্তর, সাভা নাগবি। এরপর 38, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদনকারী দেশ, এর তকমা পেল কোন দেশ? চীন, ভারত,
রাশিয়া নাকি আমেরিকা? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। অপশন বি এখানে সঠিক উত্তর। এরপর 39 দাগেরটা, সম্প্রতি ঘূর্ণিঝড় হেমন এর নামকরণ করলো কোন দেশ? তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইরান, অপশন ডি। এবার দেখো, ঘূর্ণিঝড় আসলো তো আমাদের কিছুদিন আগে কী হলো, আমাদের কিছুদিন আগেই হলো রেমল। রেমল ঘূর্ণিঝড় 2024 সালে হলো, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই যে ঘূর্ণিঝড়টা হলো এর নামকরণ করলো কে? রেমলের। তো রেমল এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল ওমান, নামকরণ করলো ওমান। এটা গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও আর এই রেমল এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে স্যান্ড বা বালি। আর এর পরবর্তী মানে এই যে রেমল হলো, এর পরবর্তী যে কোনো ঝড় হবে, যে ঝড়টা হবে ঘূর্ণিঝড় আসতে চলেছে, তার নাম হচ্ছে আসনা, ASNA, যার নামকরণ করেছে পাকিস্তান। এরপরে দেখো, আরও কিছু ঘূর্ণিঝড়ের নাম তোমাদের জানতে হবে। প্রথমে আছে বিপর্যয়। বিপর্যয় ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ, আর এটা হয়েছিল গুজরাট এবং পাকিস্তানে। এছাড়াও মিঠিলি এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল মালদ্বীপ। হামন, এই যে MNN, তো এটা তো আমাদের বললামই, ইরান। এছাড়াও তেজ নামকরণ করেছিল ভারত। এরপরে 40 দাগেরটা, ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড এর তকমা পেল কোন কোম্পানি? আদানি, রিলায়েন্স, টাটা গ্রুপ নাকি উইপ্রো? তো এটা সঠিক উত্তর হবে টাটা গ্রুপ, অপশন সি এখানে সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো প্রশ্নে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।